জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কাকে জনকল্যাণকামী শাসক বলা হয়, বা ফিরোজ শাহ তুগলককে যাকে জনকল্যাণকামী শাসক হিসেবে গণ্য করা হয়, কেন গণ্য করা হয়। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, ফিরোজ শাহ তুগলককে কি বলা হয়? জনকল্যাণকামী শাসক বলা হয়, অর্থাৎ তিনি জনহিতৈষী ছিলেন। তো কেন বলা হয় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন দেখো, প্রথমতম বলা হয়েছে যে শাসক হিসেবে ফিরোজ শাহের কৃতিত্বের মূল্যায়ন করতে গিয়ে অনেকে তার জনকল্যাণকামী কাজের মধ্যে মুঘল সম্রাট আকবরের মিল খুঁজে পেয়েছেন। তো আকবরও একজন জনহিতৈষী শাসক ছিলেন এবং তিনি জনগণের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, বা সাম্রাজ্যের শান্তি বজায় রাখার জন্য, সাম্রাজ্যের উন্নতির জন্য তিনি কিন্তু একের পর এক নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তো বহু ঐতিহাসিকরা ফিরোজ শাহ তুগলককেও আকবরের মতোই বা আকবরের সঙ্গে ফিরোজ শাহ তুগলকের মিল খুঁজে পেয়েছেন। যেমন বলা হয়েছে, কেননা সমসাময়িক অনেক লেখক তাকে একজন আদর্শবাদী প্রজা কল্যাণকামী শাসক হিসেবে অভিহিত করেছেন। তো তৎকালীন সময়ের বহু লেখকও তাকে একজন জনকল্যাণকামী বা আদর্শবাদী একজন একজন শাসক হিসেবে তাকে অভিহিত করেছেন। তো এই কথা অস্বীকার করবার উপায় নেই যে সুলতান ফিরোজ শাহ তুগলক মধ্যযুগের নরপতিত্বের আদর্শে জনকল্যাণকামী মূল সূত্রটি যোগ করেছিলেন। তো তিনি একাধিক পরিকল্পনা করেছিলেন যেগুলো জনহিতৈষীমূলক ছিল। এই জন্য তাকে কি বলা হয়েছে? জনকল্যাণকামী শাসক হিসেবে বিবেচিত করা হয়েছে। যেমন বলা যায় যে ফিরোজ শাহ তুগলকের সময়কালের বহু লেখকও তাকে এই যে প্রজা কল্যাণকামী বা জনকল্যাণকামী শাসক হিসেবে বিবেচিত করেছেন। যেমন একাধিক যে বিশেষ বিশেষ তার যে বৈশিষ্ট্য রয়েছে যার ভিত্তিতে তাকে জনকল্যাণকামী শাসক হিসেবে বিবেচিত করা হয়, তার মধ্যে প্রথমতম হলো যে ফিরোজ শাহ তুগলক তার পূর্বসূরি নির্ধারিত অনেক কর বাতিল করে দেন। ঠিক আছে, তার পূর্বসূরিরা যে একাধিক করের প্রচলন করেছিলেন সেই করগুলোর মধ্যে কিছু কিছু করের তিনি বাতিল করে দিয়েছিলেন, এবং অন্তঃশুল্ক ও কৃষকদের ঋণ লোপ করেন, ভূমি রাজস্বের পরিমাণ হ্রাস করেন। তো তিনি রাজস্বের পরিমাণও কমিয়ে দেন। এছাড়াও অন্তঃশুল্ক, অত্যাধিক শুল্ক বা কৃষকদের উপর যে ঋণ ছিল সেই সমস্ত ঋণেরও তিনি কিন্তু লোপ করে দিয়েছিলেন। তারপরে দ্বিতীয় তমের ক্ষেত্রে বলা যায় যে অপরাধীদের ওপর দৈহিক নির্যাতন নিষিদ্ধ করে দেন এবং বিচার ব্যবস্থারও তিনি উন্নতি সাধন করেন। তো আলাউদ্দিন খলজির সময়কালে কি হয়েছিল যে অপরাধীরা ছিল তাদের ওপর কিন্তু বিভিন্নভাবে বা বলা হয় যে অতি কঠিন দৈহিক নির্যাতন করা হতো। কিন্তু ফিরোজ শাহ তুগলক সেই অপরাধীদের ওপর এই যে চলে আসা রীতি, সেই রীতির পরিবর্তন করে অপরাধীদের ওপর যে দৈহিক নির্যাতন, সেই নির্যাতন কমিয়ে দেন বা নিষিদ্ধ করে দেন। ঠিক আছে, এছাড়া বিচার ব্যবস্থারও তিনি কিন্তু উন্নতি করেছিলেন। তারপরে তৃতীয় তমের ক্ষেত্রে বলা যায় যে ফিরোজ বহু খাল খনন করে সেচ ব্যবস্থা সম্প্রসারণ ঘটান। ঠিক আছে, এছাড়াও তিনি কূপ ও পুষ্করিণী সংস্কার করে সেচের ব্যবস্থা করেন, ফলে ব্যাপক পরিমাণে কৃষির উন্নতি হয়। তো তিনি একাধিক খাল, পুকুর, পুষ্করিণী খনন করে কি করেছিলেন? যে কৃষিকাজ, সেই কৃষিকাজের উন্নতির ব্যবস্থাও করেছিলেন। তারপরে চতুর্থ তমের ক্ষেত্রে বলা যায় যে গরিব দুঃখীদের জন্য তিনি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন এবং বেকার যুবক ও যুবতীদের জন্য চাকরি স্থাপনের চেষ্টাও তিনি করেছিলেন। ঠিক আছে, তো সুতরাং বলা যায় যে তিনি এমন বহু পদক্ষেপ গ্রহণ করেছিলেন যার জন্য কি বলা হয়? তাকে একজন জনকল্যাণকামী শাসক বলা হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয় যে ফিরোজ শাহ তুগলককে কেন জনকল্যাণকামী শাসক বলা হয়। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে ক্লাসটি শেষ করতে চাই। এই ইনফরমেশনটা হলো যে তোমরা যারা যারা ভাবছো তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে,
তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমরা এখানে কোর্স ফিটা দেখতেই পাচ্ছ। তো আজকে আমার আলোচনার ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।